হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। আজকে ইতিহাসের প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করেছিলাম, আর আজকে ছোট একটা সংক্ষিপ্ত বিবরণ রাখবো ফরাজি আন্দোলন সম্পর্কে। ফরাজি আন্দোলন নিশ্চয়ই জানো সবাই, ফরাজি আন্দোলনটা কী অ্যাকচুয়াল। তো শোনো ভালোভাবে, দেখা যাক। দেখো, এই ফরাজি আন্দোলন, এই আন্দোলনের সময়কাল ছিল কিন্তু 1918 থেকে শুরু করে 1906 সাল পর্যন্ত। টোটাল লেন্দি দেখো, সময়সীমাটা যথেষ্ট বেশি, তাই না? 1818 থেকে শুরু করে 1906। এতটা লেন্দি হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। শুধুমাত্র যে একজন যে লিডার এই বিদ্রোহে বা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এরকম না, প্রায় 3 জন ছিল। তো আগে থেকে প্রথম থেকে জেনে নিই। এই ফরাজি আন্দোলনের কর্মকর্তা হিসেবে যদি ধরতে যাও, তাহলে প্রথম যার নাম উঠে আসে সে হচ্ছে হাজি শরীয়ত উল্লাহ। কী নাম বললাম? হাজি শরীয়ত উল্লাহ। এই হাজি শরীয়ত উল্লাহ কলকাতা, মক্কা এবং মিশরে থাকা অবস্থায়, কলকাতায় থেকেছিলেন, প্লাস মক্কা মিশরে থাকা অবস্থায় কিন্তু কোরআন পাঠের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পুরোপুরি সমাজকে তিনি ইসলামিক সমাজে রূপান্তরিত করবেন। এটা সিদ্ধান্ত নেন পুরোপুরি, কিন্তু অনেকটা ওহাবি আন্দোলনের সাথে এই আন্দোলনটা ম্যাচ আছে অনেকটাই, মানে নীতিগুলোর ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না, নীতিগুলোর ক্ষেত্রে। এর ফলে তিনি যখন দেশে ফিরে আসলেন, দেশে ফিরে আসার পর 1820 সাল নাগাদ, কত বললাম? 1820 সাল নাগাদ বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ, ফরিদপুর বিভিন্ন এলাকায় ফরাজি নামে একটা কিন্তু প্রথম সংগঠন স্থাপন করলো। কি স্থাপন করলো? ফরাজি নামে একটা সংগঠন। তখন কিন্তু এই আন্দোলন রূপান্তর হয়নি, তখন কিন্তু একটা সংগঠন ছিল। এই ফরাজি সংগঠনের একমাত্র উদ্দেশ্য ছিল যে ইসলামী ভাবধারাকে এগিয়ে নিয়ে যাওয়া। এক কথা, ইসলামিক আদর্শই হচ্ছে বাধ্যতামূলক, ইসলামিক আদর্শ ছাড়া কোনো কিছু চলা যাবে না। কে ঘোষণা করলেন? হাজি শরীয়ত উল্লাহ। তিনি সেই মতো অত্যাচারী নীলকর জমিদার এবং নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদ করার জন্য মুসলিম কৃষকদের নিয়ে আন্দোলন শুরু করলেন। কেন? যাতে কৃষকদের যে শোষণটা ইংরেজরা বা মহাজনরা বা জমিদাররা করে আসছে, সেই শোষণটা বা অত্যাচারটা যাতে বন্ধ করে দেয়। এই শরীয়তুল্লাহর নেতৃত্বে প্রায় অনেক মুসলিম সম্প্রদায়ের লোকজন কিন্তু একত্রিত হয় এবং ইংরেজ সরকারের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো এটা, যেহেতু এখানে 3টে সম্প্রদায় জড়িয়ে আছে, একটা নীলকর, মহাজন, জমিদার আর অন্যদিকে ইংরেজ, সেক্ষেত্রে কিন্তু আন্দোলনটা যথেষ্ট জোরদার হতে পারেনি। কেন? কারণ দমিত হয়ে যেত বেশিরভাগই। হ্যাঁ, চেষ্টা করেছিল অনেকটাই, বাট পুরোপুরি কিন্তু প্রভাব বিস্তার লাভ করতে পারেনি। বুঝতে পারলাম? এই হলো কিন্তু ফরাজি আন্দোলন। এই প্রথম আমরা জেনে নিতে হচ্ছে শরীয়ত উল্লাহর ভূমিকা। এই শরীয়ত উল্লাহ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, ঠিক তেমনি মীর নিসার আলীর মতোই কিন্তু তিনি একজন সুদক্ষ যোদ্ধা ছিলেন, যার নীতিতেই কিন্তু সুপরিকল্পিতভাবে ফরাজি আন্দোলন অনুষ্ঠিত হয়। বোঝা গেল? প্রথম দিকে এই সংগঠনটা ধর্মীয় সংগঠন হলেও যখন আন্দোলনে রূপান্তর হলো, তখন ধর্মীয় সংগঠন বা ধর্মীয় আন্দোলন থেকে সেটা কিন্তু রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। কারণ শরীয়তুল্লাহ বুঝতে পারেন যে ইংরেজরা নানাভাবে ভারতবর্ষের লোকজনকে কিন্তু শোষণ করছে, নানাভাবে অত্যাচার করছে, তাই না? তিনি কিন্তু বুঝতে পারেন। তখন তিনি ঘোষণা করেন, শরীয়তুল্লাহ তিনি ঘোষণা করেন যে এটা হলো শয়তানের দেশ। কোনটা? এই যে ইংরেজ শাসিত যে ভারতবর্ষ, সেটা হলো শয়তানের দেশ। কেন শয়তানের দেশ বলা হয়েছে? এই জন্যই বলা হয়েছে কারণ সেখানে শাসন করতে ইংরেজ সম্প্রদায়ের লোক, এবং ইংরেজ সম্প্রদায়ের লোক নিজের চাহিদা ছাড়া বা নিজের ভালো ছাড়া কিছুই বুঝে না, কিন্তু লোকের কোনো পরামর্শ নেবে না, লোকের কোনো উপকারে নেই, কিন্তু অপকারে আছে। এই জন্য এই ভারতবর্ষটাকে তিনি কিন্তু শয়তানের দেশ হিসেবে অভিহিত করেছেন। কে? শরীয়তুল্লাহ। কিন্তু কিছুদিন পর যখন শরীয়তুল্লাহ সমস্ত আন্দোলনের পরেও যখন মারা যাওয়ার পর পুরোপুরি নেতৃত্বভার গ্রহণ করলো কিন্তু তার পুত্র দুদু মিয়া, অর্থাৎ মোহাম্মদ মহসিন। কি নাম? মোহাম্মদ মহসিন। এই মোহাম্মদ মহসিন বাবার মতোই কিন্তু যথেষ্ট সুদক্ষ কৌশলী একজন লোক ছিলেন। বাবার মৃত্যুর পর তিনি কিন্তু পুরোপুরি ফরাজি আন্দোলনের শাসনভার নিজের কাঁধে তুলে নেন। তিনি
তিনি জানান যে ভারতবর্ষকে থেকে শুরু করে বাংলাদেশকে থেকে শুরু করে ইংরেজদের অত্যাচার থেকে সব জাতিকে মুক্ত করার জন্য দরকার ঐক্যবদ্ধতা। তিনি দেশ জুড়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য মুসলিম কৃষকদের কিন্তু আহ্বান জানান। তিনি জানান যে তাদেরকে যদি ইসলাম থেকে বা তাদের যদি ইসলামের আদর্শ পরিচালনা করতে হয় তাহলে কিন্তু ইংরেজদের বিতাড়িত করতে হবে, কারণ ইংরেজদের বাজে নীতি ধীরে ধীরে কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোককেও কিন্তু খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে শুরু করেছিল, বুঝতে পারলা? এই ইংরেজদের নীতি শুধুমাত্র এরা একটা ব্যাপারে করেনি, ধর্মীয় ব্যাপারে কিন্তু যথেষ্ট হস্তক্ষেপ করেছিল। শেষ পর্যন্ত যখন জমিদার মহাজন সবার অত্যাচার যখন কৃষকরা বুঝতে পারলো, তখন কিন্তু অনেক লোক, প্রায় অনেক কৃষক এই দুদু মিয়ার নেতৃত্বে আন্দোলনে অংশগ্রহণ করে। প্রায় বলা হয়েছে যে 1843 সাল নাগাদ প্রায় 80,000 কৃষক এই দুদু মিয়া অর্থাৎ মোহাম্মদ মহসিনের নেতৃত্বে ছিলেন। তাহলে কি আন্দোলনটা যথেষ্ট জোরদার ছিল, তাই না? বাবার মৃত্যুর পরও কিন্তু তার পুত্র আন্দোলনটাকে ধরে রেখেছিল, নষ্ট হতে দেয়নি, কারণ তিনি চেয়েছিলেন স্বাধীন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। স্বাধীন ইসলামিক রাষ্ট্র, যাতে যেখানে ইংরেজদের কোনো অস্তিত্ব থাকবে না, যেখানে কোনো বাজে কোনো প্রথা থাকবে না, কোনো কর আদায় থাকবে না, এরকমই কিন্তু করতে চেয়েছিল কে? এই দুদু মিয়া অর্থাৎ শরীয়তুল্লাহর ছেলে। এমনকি তিনি তার সমর্থকদের সর্বদা বলে গেছেন যে এই জমি বা এই যে জমিটা ইংরেজরা শোষণ করছে এটা হলো আল্লাহর দান বা আল্লাহর জমি, কর আদায় করার অধিকার কোনো মানুষের নাই। তিনি সর্বদা কৃষকদের পরামর্শ দিয়েছেন যে যাতে ইংরেজদের না মান্য করে, তারা ইংরেজদের কোনো রকম খাজনা যাতে না দেয়, কোনো রকম কর যাতে ইংরেজদের প্রদান না করে। দেখি কি করে, শেষ পর্যায়ে পর্যন্ত দেখা যাবে। এক কথায় লোককে শক্ত করে তোলেন, লোকের যে মনোভাব সেটাকে নরম হতে দেয়নি এই দুদু মিয়া সর্বদা বলেছে এই জমিটা হলো আল্লাহ বা ঈশ্বরের, এর প্রতি কাউরের অধিকার নেই, এটা হলো ঈশ্বরের জমি, অতএব কে কর আদায় করবে না করবে সেটা ঠিক করবে মহান আল্লাহ, অন্য কেউ না, বুঝতে পারলাম? এই বলে কিন্তু তিনি তার অনুগামীদের সাহস জুগিয়েছিলেন। আর তার পাশাপাশি তিনি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হওয়ার জন্য একটা লাঠিয়াল, যে সমস্ত লোক, এক কথা 80,000 লোক যে তার পাশে ছিল, এই সমস্ত লোকেদের নিয়ে একটা বিশাল একটা লাঠিয়াল বাহিনী গঠন করেন। এই লাঠিয়াল বাহিনীর মাধ্যমে কি, যাতে বহিরাগত শত্রুর আক্রমণ থেকে তারা বাঁচতে পারে, বুঝতে পারলা? এটা কিন্তু দুদু মিয়া তৈরি করলো। এখানে কিন্তু চুপ থাকেনি সে, শেষ পর্যন্ত ব্রিটিশদের যে বাণিজ্য ঘাঁটি থেকে শুরু করে বিভিন্ন রকম জায়গায় আক্রমণ চালায় এবং বাণিজ্য ঘাঁটি অনেকটা ধ্বংসও করে। কিন্তু শেষ পর্যন্ত যেহেতু 3টে সম্প্রদায়ের লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, এক হচ্ছে মহাজন, জমিদার, অন্যদিকে হচ্ছে সরকার, ব্রিটিশ সরকার, 3টে দলের লোক যেহেতু ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, সেক্ষেত্রে অনেকবার তাকে জেলে যেতে হয়েছে, কেন? কারণ তিনি বেশিরভাগই আক্রমণ করতেন বাণিজ্য ঘুঁটিগুলো, যেগুলো ইংরেজদের বাণিজ্য ঘুঁটি, মানে এক কথায় ইংরেজদের মুছে ফেলতে চেয়েছিলেন পুরো ভারত থেকে, বুঝতে পারলা? পুরোপুরি ভারত থেকে ইংরেজদের মুছে ফেলতে চেয়েছিলেন। তার ফলে কিন্তু ব্রিটিশ সরকার তাকে অনেকবার বন্দি করেছে, কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়ায়, যে সে যে দোষী এই ব্যাপারে কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় কিন্তু বারবার দুদু মিয়া কিন্তু বেঁচে গিয়েছে। এবার এই দুদু মিয়া যখন কিছুদিন পর মারা গেল, তারপর আবার তার পুত্র, এই দুদু মিয়ার পুত্রের নাম ছিল কিন্তু নোয়া মিয়া, বুঝতে পারলা? নোয়া মিয়া। এই দুদু মিয়া যে সময় মারা গেল, তারপর পুরোপুরি সাম্রাজ্যভার গ্রহণ করলো কিন্তু এই নোয়া মিয়া। নোয়া মিয়া কে ছিল? নোয়া মিয়া ছিল শরীয়তুল্লাহর ছেলের ছেলে, মানে বুঝতে পারলা, নাতি এক কথায়। এই নোয়া মিয়া এও কিন্তু ওর বাবার মতো সুদক্ষ ছিল, তবে হ্যাঁ এই নোয়া মিয়া কিন্তু একটু অন্যরকম ছিল। কি করেছিল নোয়া মিয়া কি করেছিল, এই আন্দোলনটাকে, যেটা তোমার রাজনৈতিক আন্দোলন ছিল, সেটাকে আবার পুনরায় ধর্মীয় আন্দোলনে রূপান্তর করে কে? এই নোয়া মিয়া। সেক্ষেত্রে কী হয়, যেহেতু ওর বাবা এবং তার দাদু এই আন্দোলনটাকে তীব্রতর করে তুলেছিল, ধর্মীয় আন্দোলন থেকে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে রূপান্তর করেছিল, কিন্তু যেহেতু তার ছেলে, এক কথা দুদু মিয়ার ছেলে নোয়া মিয়া এই আন্দোলনটাকে ধর্মীয় আন্দোলনে পুনরায় রূপান্তর করলো, সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলনের যে গতি সেটা কিন্তু স্থিমিত হয়ে যায়, বুঝতে পারলা? এই হলো কিন্তু ফরাজি আন্দোলন। তবে হ্যাঁ, এই আন্দোলন সম্পর্কে বলা যায় যে এই আন্দোলনই এমন আন্দোলন ছিল যেখানে তোমার সবাই একচেটিয়াভাবে, কৃষকরা, মুসলিম কৃষকরা কিন্তু সবাই একচেটিয়াভাবে ইংরেজ সরকারের বিরুদ্ধে, মহাজনদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছিল, যার ফলস্বরূপ কিন্তু অনেকটা হলেও কিন্তু ভয় পেয়েছিল, বুঝতে পারলা? তো এই হলো তোমার শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরাজি আন্দোলন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ,
এই আন্দোলনের বিষয়বস্তু ছিল তারিখে মোহাম্মদিয়া, বুঝতে পারলাম, মোহাম্মদ প্রদর্শিত পথ, ইসলামিক বাধ্যতামূলক কর্তব্য, মানে করতেই হবে, বাধ্য, ইসলামিক কর্তব্য পালন করতেই হবে, না হলে কিন্তু চলবে না। তাহলে আপাতত এই টপিকটা এই পর্যন্ত থাকলো। এর পরের ক্লাসে আবার মুন্ডা বিদ্রোহ নিয়ে আলোচনা হবে এবং তার পাশাপাশি নীল বিদ্রোহ নিয়েও কিন্তু আমি এর পরের ক্লাসে আলোচনা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।